আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কৃষি দিগন্তে নতুন একটি এপিসোড আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় চাষি ভাইরা, আমাদের দেশে রবি এবং খরিফ ওয়ান মৌসুমে জনপ্রিয় একটি ফসল হচ্ছে ভুট্টা ফসল। তো এই ভুট্টা অনেকগুলো জাত রয়েছে। আমাদের দেশে বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন জাতের নিয়ে আমাদের দেশে চাষাবাদের জন্য এগুলো নিয়ে আসে। কৃষকরা বিভিন্ন ধরনের জাত চাষবাস করে। এর মাঝে আমাদের আবার বাংলাদেশ কম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট যে রয়েছে BWMRI, তারাও বিভিন্ন ধরনের জাতগুলো তৈরি করেন, কম্পোজিট এবং হাইব্রিড জাত। তো এতগুলো জাতের মাঝেও কিন্তু কিছু কিছু ব্যতিক্রম জাত রয়েছে। তো এই যে আমার পিছনে একটা জাত দেখতে পাচ্ছেন, এটি একটি এরকম ব্যতিক্রম জাত। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই গাছটি খাটো। অন্যান্য আমরা সাধারণত জানি যে একটা ভুট্টা গাছ প্রায় 6 থেকে 7 ফিটের ঊর্ধ্বে পর্যন্ত লম্বা হয়ে যায়। এই জায়গাটায় এই গাছটা কিন্তু 3.5 থেকে 4 ফিট সর্বোচ্চ হাইট। তো এইটা ব্যতিক্রম একটা জাত। তো আমরা আজকে জানবো আসলে এই জাতটা কীভাবে চাষাবাদ করতে হয়, কৃষকরা কীভাবে লাভবান হচ্ছে এবং কোন কোম্পানির এটা বীজ বিক্রয়ের বিষয়টা। আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি চাষাবাদ করলাম কিন্তু এটা মার্কেট অ্যাক্সেসটা আছে কিনা, সেই বিষয়টা নিয়ে সবচেয়ে বড় একটা বিষয় থাকে কৃষকের মাঝে। তো আসলে এই ভুট্টাটা কেন চাষাবাদ করবে কৃষক, সেই বিষয়গুলো আমরা জানবো। তো আমি যে জায়গাটা রয়েছি এটি হচ্ছে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের জামুবাড়ি ব্লকের মধ্যপাড়া গ্রামে। এখানে আমি উপসহকারী কৃষি অফিসার হিসেবে কর্মরত রয়েছি। তো আমি এখন প্রথম যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির প্রতিনিধি ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে আসলে এই ভুট্টার জাতটা কী এবং কীভাবে এটা আমাদের এই উত্তর অঞ্চলে ইন্ট্রোডিউস হলো এবং চাষিরা কেন এই ভুট্টাটা চাষাবাদ করবে। চলুন তাহলে আমাদের মূল পর্বে যাওয়া যায়। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই শুরুতে জানতে চাচ্ছিলাম যে ভুট্টা আমরা অনেক জাত দেখেছি, কিন্তু এটি একটা ব্যতিক্রম জাত, একবারে খাটো জাত। আসলে আমার চোখে আর কি দেখা পড়েনি এই পর্যন্ত যে এত খাটো জাত। এবং দেখা যায় যে সাধারণত আমরা ভুট্টা গাছে অনেক দেখি যে মাঝামাঝি গিয়ে কিছু কিছু ক্ষেত্রে খাটো নিচের দিকে আসে, কিন্তু এটা একবারে গোড়া মোটামুটি 1-1.5 ফিটের মধ্যে কিন্তু ভুট্টা ধরে গেছে। তো আসলে এই জাতটা কি, এটা আগে আপনার কাছে জানি। প্রথমে আমি পরিচয় দিই, আমি কৃষিবিদ রাশিদুজ্জামান। আমি আমরা কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে চাষিদের মাধ্যমে এটা আবাদ করাই। এটা আমরা আসলে মানুষের খাদ্য হিসেবে এটা ইউজ করি। এইটা আমরা নেওয়ার পরে আমাদের ফ্যাক্টরি হচ্ছে যশাই মোড়ে আমরা এই যশাই আমরা এটা প্রসেস করে আমরা বাইরে এক্সপোর্ট করি। ফুল 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি আমাদের স্পেনে যাবে। জি, স্পেন ঠিক না, এটা ধরেন ইউরোপ কান্ট্রি। এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো জীবনকাল অনেক স্বল্প। অর্থাৎ ধরেন রবি মৌসুমে যদি লাগান 100 থেকে 110 দিনের মধ্যে আপনি জি অলরেডি এই জাতটা যদি দেখতে পাচ্ছেন, এই জাতটার বয়স অলরেডি 7 থেকে 8 দিন। হ্যাঁ জি, এখনও 1 মাস যাবে। 1 মাসে আপনার যে অবস্থা যে টপগুলো যে অবস্থায় দেখছেন 1 মাসে আরও ইনশাল্লাহ আরও মোটা হবে। মোটামুটি ফলন আমরা একরে 12 থেকে 14 টন পাবো। একরে হচ্ছে 12 থেকে 14 মাশাআল্লাহ, অনেক ভালো। জি, এখানে আপনার দুইটা কোনো মোচা, আমাদের অ্যাক্টিভ মোচা দুটো করে থাকবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি প্রায় কাছাকাছি আছে। একটা মোচা আপনার যদি 500 গ্রাম করে হয়, আর একটা যদি কাছাকাছি যদি 350-400 হয়, তারপরেও কিন্তু 800-900 গ্রাম কিন্তু আমাদের অ্যাভারেজে একটা গাছ প্রতি কিন্তু একটা ফলন আসে। আমরা আশা করতেছি চাষিদের মধ্যে প্রোডাকশনটা আরও অনেক বাড়ে। মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়ে গেছে। কম দিনে কীভাবে অনেকে তো খরিফ ওয়ান মৌসুম আমাদের আগাম যে রবি ভুট্টাটা আছে এটা উঠার পরে খরিফ ওয়ান মৌসুমে কিন্তু আলু তুলে অনেকে করে। জি, ওই সময় কি এই ভুট্টাটা করা সম্ভব? জি, অলরেডি আমরা সিজন 2টা ভাগে ভাগ করছি, একটা রবি মৌসুম, একটা খরিফ ওয়ান আর কি। যাই হোক, আপনার ধরেন আলু তোলার পরে যেটা বলতেছি সেটা আমরা খরিফ বলতেছি, কারণ আলু কিন্তু অলরেডি আগুর আলু অনেক হচ্ছে না। মোটামুটি নমলা আলুগুলো এখনও আছে। আমরা আগুর আলুতে জানুয়ারি ফেব্রুয়ারি আমরা ধরতেছি আপনার মোট কথা লেট, আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি রাখছি। আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমরা মেনলি নভেম্বর থেকে লাগাইছি, আগামীবার অক্টোবর থেকে লাগাবো, চেষ্টা করবো। এইটার একটা সুবিধা হলো যে আপনি অক্টোবর থেকে যদি লাগান বা নভেম্বর থেকে লাগান, এটা উঠে আপনি ইজিলি ইরিটা করতে পারেন। সম্ভব না, এটার একটা প্লাস পয়েন্ট চাষিদের জন্য। তার মানে আমার একটা কৃষক কিন্তু সে অনায়াসে ভুট্টা করেও একটা জমিতে 3টা দানা ফসল করতে পারছে। হচ্ছে ভুট্টা বড় করতে পারছে প্লাস হচ্ছে রোপা করছে, যেটা কিন্তু অন্যান্য জাতের কখনো সম্ভব হবে না। এটা একটা প্লাস পয়েন্ট। আলু তোলার পরে যেটা আছে এটা আমাদের 70 থেকে 80 দিনের মধ্যে, তখন লাইফ সাইকেলটা পড়ে আছে। এটা যত পিছাবেন আপনি এর লাইফ সাইকেল কিন্তু কমে আসতে পারবে।
ঠিক আছে? 70 থেকে 80 দিন, নর্মালি তো অন্যান্য ভুট্টায় প্রায় 90 থেকে 100 দিন লেগে যায়, সেই জায়গায় এখানে প্রায় আমাদের 30 দিন কমে 75 দিন, 75 দিনও ধরেন, 75 80 সর্বোচ্চ 80, এটা ধরেন জানুয়ারি প্রথম দিকে লাগাইলে হয়তো 80 দিন যেতে পারে, আর একটু মার্চ শেষের দিকে লাগাইলে আপনার 70 দিন 75 দিনে যেতে পারবে। তাহলে এখানে আমরা আর সময়টা আরো কমের মধ্যে পাচ্ছি, তখন কিন্তু আমরা সহজে গিয়ে আমরা আমনটাকে ধরতে হ্যাঁ, পারি। আমাদের উঠতে পারবে। তার মানে যদি আমরা রবি খরিফ ওয়ানেও করি, রবি আলু করেও, তবুও কিন্তু আমরা সুন্দরভাবে 3টা ফসলে করতে পারি। একটা বছর 3টা ফসল করা যাচ্ছে। এইটাই যাত্রার আমার মানে ভালো বৈশিষ্ট্য। ভালো একটা বৈশিষ্ট্য, যেটা চাষিদেরকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট আমরা মনে করতেছি। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার মূলত বাইরের একটা জাত, তো আপনারা তো কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে কৃষকের কাছ থেকে দিচ্ছেন, এই ফ্যাসিলিটির কিরকম দিচ্ছেন এবং বীজের দাম আসলে কিরকম ভাবে নির্ধারণ করা হচ্ছে? বীজের দাম আপনার ধরেন যে অন্যান্য যে ভুট্টা লাগাচ্ছেন, হাইব্রিড যে ভুট্টাগুলো আছে, বাজারে যে পরিমাণ যে দামে আপনি পাচ্ছেন ওই রকম সেম দামে পড়ে যাচ্ছে, এর বেশি হয় না সাধারণত। আমরা এখানে আমাদের চাষি ভাই আছে, উনি বলতে পারবে দাম কি হয়তো তফাৎ হচ্ছে না, তাই না? না, খুব একটা কাছাকাছি। তফাৎ হচ্ছে না, কাছাকাছি আছে। আচ্ছা, এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে মার্কেটের সিস্টেমটা কি? আচ্ছা, মার্কেট সিস্টেমটা হলো আপনার ধরেন আমরা যে কন্ট্রাক্ট ফার্মিং করতেছি, আপনার বাজার কিন্তু ফিক্সড। হ্যাঁ, আপনার মার্কেট যে প্রাইস, আমরা কেজি প্রতি 12 টাকা করে নিচ্ছি। আপনার যেটা আগাম, যেটা নভেম্বর ডিসেম্বর, আর জানুয়ারি ফেব্রুয়ারি যেটা আলু তুলে দিচ্ছি খরিফ মৌসুমে, সেটা আমরা দিচ্ছি 13 টাকা। মানে তখন একটা তখন একটু প্রোডাকশনটা কম আসবে। কম আসবে, সেটা আপনারা জানেন, যে কোনো লেট ভ্যারাইটিতে যার একটু কম ভালো আসবে। quality। হ্যাঁ, এই জন্য আমরা চাষিদেরকে এই জিনিসটা যেন তাদের কাভার করে, আর্থিকভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেক্ষেত্রে আমরা 1 টাকা বাড়াই দিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে তারা কি ভুট্টা ছিলে দিবে না কি ছিল? না, আমরা এটা খোসা মোদলা সহ নিব, এই পুরোটাই আমরা ওখানে ভাঙবে নিয়ে যাবে। জাস্ট ভাঙে দেবে, ওটা ওজন আমরা বস্তা আমরাই দিব, ওরা একটা পয়েন্ট দিব, আমরা পয়েন্টে ওনারা আসবে, ওখানে আমার বস্তাটা ওজন হবে, ওজন হয়ে আমাদের ট্রাক লোড হয়ে আমাদের থাকবে। এই জায়গাটা তো কৃষকের একটা বড় প্লাস পয়েন্ট, তাই না? যে যেহেতু অন্যান্য ভুট্টা করতে গেলে তাদেরকে হচ্ছে খোসা ছাড়াইতে হবে, তারপর ভাঙতে হবে, মারাই করতে হবে, তারপরে মারাই করার পর গিয়ে সেটা হচ্ছে বাজার যাচ্ছে। ওখানে হয়তো তারা একটু দামটা বেশি পায়, কিন্তু এখানে হচ্ছে কি আমার সব সহজ যাচ্ছে, তাহলে আমার কিন্তু ওজনটা বেশি আসতেছে, তাহলে কৃষক কিন্তু আমার এটা ঠিক বেনিফিট। আচ্ছা, নর্মালি একটা ভুট্টার ওজন কিরকম? নর্মালি যদি একটা গাছে আমার ধরেন 50% গাছে দুটো মোচা আসবে, আচ্ছা, অ্যাক্টিভ মোচা থাকবে 50%, কম করে 50%, অনেক ক্ষেত্রে দেখছি অনেক ফিল্ড আছে 70% আছে। আর একটা গাছে একটা মোচা এরকম 50 থেকে 30% থাকবে, 30 থেকে 50। যদি একটা মোচা যদি থাকে আপনার একটা গাছে, সেক্ষেত্রে আপনার কম করে হলেও 500 গ্রামের নিচে হবে না, 500 গ্রামের মোর দেন 500 গ্রাম। আর যদি দুটো মোচা থাকে, দুটো মিলে আপনি অ্যাটলিস্ট 600 থেকে 700 গ্রাম, 800 গ্রাম পর্যন্ত, আমরা 900 গ্রাম পর্যন্ত পাইছি, ধরলাম সব মাঝামাঝি ধরুন 700 গ্রাম পাবো দুটো মিলে। আপনি দেখেন যে অবস্থায় মোচা দুটো আছে, এই অবস্থায় আপনি যদি 1 মাস যদি আমি যাই, তাহলে কি আপনার 700 গ্রাম হবে না? অবশ্যই হবে, আশা করা যায়। হ্যাঁ, কথা বা কাছাকাছি যাবে, 680 বা 660 বা 700 এরকম তো হওয়ার কথা। তা মোটামুটি এইরকমই ফলন আসবে। তাতে আমরা দেখছি যে আমার একর প্রতি আমার যদি এইভাবে যদি আমরা মোচা আসে আমার 2টা একটা করে, তাইলে আপনার একর প্রতি 12 থেকে 14 টন ফলন সম্ভব। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা যে এই যে মোচা দেখছি, পাশে কিন্তু নিজে একটা এইটাতে কি কোনো কিছু ফলন আসবে? না, ওইটাতে মোচা হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন এটা অনেক পরে আসতে পারে, কিন্তু ওটা কার্যকরী নাও হতে পারে। বাট ওইটা আমরা ভাঙতে বলতেছি না, কারণ ভাঙলে যদি গাছের ক্ষতি হয়, এবং গাছটা একটু নরম, যদি ভেঙে যায় বা ক্ষতর সৃষ্টি হলো, ওখান থেকে কোনো ধরনের যদি সফটওয়্যার আক্রমণ করতে পারে, এই জন্য আমরা বলতেছি যে আগে গাছের শুকায় যাবে, এবং দুটো মোচা আমাদের যদি অ্যাক্টিভ হয়ে গেছে বাকিগুলো ভেঙে। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে গাছের গোড়া থেকে কি কোনো গাছ আবার বের হয়? না, গাছের গোড়া থেকে বের হবে না। গাছের গোড়া থেকে বের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চাষিদের যখন এই যে আর্থিং আপটা আমরা বলতেছি, মাটি যে উঠায় দেওয়া আর্থিং আপ, এই আর্থিং আপটা যদি দেরি করে কিছু কিছু ক্ষেত্রে, বা পানির আর সারটা যদি দেরি করে, অনেক ক্ষেত্রে এই কুশি কিছু বের করতে পারে, সেটা খুবই কম। সেক্ষেত্রে এটা হচ্ছে যদি কৃষকের যদি অবহেলা থাকে, তাহলে ওটা বের হতে পারে কিছু ক্ষেত্রে। আর যদি কেউ যদি আর্থিং আপটা আমরা দ্রুত করতে পারি, সময় মতো পানি আর সারটা দিতে পারি, তাহলে কৃষি করার সম্ভাবনা পানি দেওয়ার বিষয়টা একটু পানি দেওয়ার ইরিগেশনের বিষয়টা হচ্ছে, আপনি যখন আমাদের প্রথম যে পানিটা দিব,
আমরা বলতেছি 25 থেকে 30 দিনের মধ্যে প্রথম পানিটা এবং সারটা দিতে হবে। হ্যাঁ, আর যখন 4 পাতা থেকে 5 পাতা, তারপরে দ্বিতীয় পানিটা আমরা দিব হচ্ছে 40 থেকে 45 দিন। দ্বিতীয় পানিটা দিব যখন ফুল আসবে, ফুল আসার আগে, ফুল বের হবে বা ফুল হওয়ার আগে তখন আমাদের এই তৃতীয় পানিটা দিব। এবং যে আমাদের যে আপনার ক্রপ বেসিং বলতেছি যে সারের ইউরিয়াটা, সেটা আমাদের দিতে হবে। ওই প্রতিবারই পানি দেওয়ার সময় সারটা দিতে হবে। জি, ওই ইউরিয়াটা সেটা দিতে হবে। শেষে আমরা হয়তো ওই যখন ফুল আসে তখন আমরা কিছু গ্যাপ দিতে হবে। কিছু গ্যাপ দিলে তাহলে মোচাটা ভালো হয়, মোচাটার গঠনটা ভালো হয়। যখন দানা বাঁধবে তখন দানা বাঁধার সময় আমরা সেচ দিই। আর লাস্ট সেচটা দিব যখন উঠার আগে 1 সপ্তাহ 10 দিন আগে। তার মানে আমাকে 5টা সেচ দিতে হবে। 4টা থেকে 5টা সেচ আপনাকে দিতেই হবে। আচ্ছা। তাহলে এই ভুট্টাটার একটু বৈশিষ্ট্য হচ্ছে এই ভুট্টাটার রসটা নেই প্রচুর, পানি টানো। এতে যদি পানির অভাব দেওয়া হয় তাহলে কিন্তু এর মিষ্টি যে ভাবটা আছে এটাও কমে যাবে, এর মোচার প্রোডাকশনটা একটু কম হবে। এই জন্য আমরা পানিটা আমরা সময় মতো দেওয়ার চেষ্টা করি। আমি আর একটা বিষয় দেখছিলাম যে একটি কিছুটা শুকাই দিলে একবারে মোটা না, কাঁচা অবস্থায় কাঁচা অবস্থা কাঁচা বলতে শুকা বলতে আমরা ধরেন যখন দানাটা বাঁধলো, হ্যাঁ, মোটামুটি এই সিল্কটা শুকে আসবে, সিল্কটা শুকে হবে, কালার একটু ব্রাউন কালার আসবে। একবারে শুকার দরকার না, নাসি লেক বা নার্ভিস্টিং তখন এর কিন্তু দানা শুকে যাবে, রস করে ওয়েট করবে। বুঝতে পারছি? এটা অনেক ভালো একটা বিষয় যে আসলে যেহেতু কাঁচায় আপনারা নেবেন সেই হিসেবে কিন্তু সব ভালো মার্কেটিং আছে। তো এখানে আমার একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে গাছ যেহেতু খাটো, আমাদের কিন্তু কৃষকের পরিচর্যা করতেও সহজ হয়। এটা তো অবশ্যই মানে গাছ আপনি যেমন ধরেন রবি মৌসুমে যেটা আমরা করতেছি ওইগুলো কিন্তু আপনার ঝড় বৃষ্টি পাবে, এগুলো কিন্তু মেজর একটা সমস্যা থাকে। থাকবে। কিন্তু খাঁটি বাটি গাছ হতে সেই ভেঙে যাওয়ার সম্ভাবনা ড্যামেজটা কম হয়। এক্ষেত্রে হয়তো মানে এটার পাশে যে সাদার থাকবে মানে, আর যার যেগুলো লম্বা গাছ সেগুলো দেখবেন একটু বাতাসে কিন্তু ভেঙে যায়, আগালটা ভেঙে যায়, তখন কিন্তু একটু চাষে কিন্তু ক্ষতি বেশি সম্ভাবনা। আচ্ছা, এখানে একটা বিষয় যে নর্মালি আমরা অনেক সময় দেখি যে মোটাতে কিন্তু পালার নিয়ম প্রকার আক্রমণ করে। ওই ক্ষেত্রে যেহেতু গাছ খাটো আমরা কিন্তু ওই সময় পদ্ধতিটা ইজিলি করতে পারি। আমরা যেটা রবি মৌসুমে এখন যেটা লাগাইছি, যে বীজটা আমি রোপণ করছি এই সময় কিন্তু রবি মৌসুমে আপনার পোকার আক্রমণটা কম থাকে সাধারণত। আমরা আশা করতেছি এই সময় পোকার আক্রমণটা হবে না হয়তো, কিন্তু যদি হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো না। যেহেতু এটা এক্সপোর্টে যাবে আপনাদের, যে আমরা এক্সপোর্ট হবে এগুলো হাইজেনিক ব্যাপার আছে, আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। যেহেতু গ্যাপ প্রোটোকলটা মেনটেন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই গ্যাপ করে গেলে হয়, সেক্ষেত্রে অবশ্যই এখানে বায়োপ্রোটেকশন থেকে ব্যবহার করতে হবে। ফুল আসার পর থেকে আমরা কিন্তু কোনো ধরনের কেমিক্যাল কেমিক্যাল ইউজ করতে পারি। মানে আমার সাথে হচ্ছে যেহেতু আমরা যেটা একটা বিষয় জানি যে গ্যাপ প্রোটোকলে সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের কমপক্ষে একটা রেসিডুয়াল যে পিরিয়ডটা আছে আমাদের সেটাকে মেনটেন করতে হয়। নন্তপক্ষে 20 দিন আমাদের 3 সপ্তাহ। চাষি ভাইরা এই বিষয়টাকে অবশ্যই আপনি অ্যাওয়ার করতেছেন। হ্যাঁ, অবশ্যই তাদের যেমন ফুল আসলে তাদেরকে আবার নর্মাল কেমিক্যাল পেস্টিসাইড ইনসেক্টিসাইড নর্মালি গ্যাপ প্রোটোকলে যে ফর্ম সেটা তো আপনাদের মতো। তো ধন্যবাদ ভাইকে। তো আমি একটু চাষি ভাইয়ের কাছে শুনবো যে আসলে তারা এটা কীভাবে গ্রহণ করতেছে, আসলে তাদের জন্য এটা লাভজনক হবে কিনা। তো আমার এখানে আমার ব্লকের একজন চাষি ভাই রয়েছেন, নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভাই। তো ভাই, এই যে আপনার জমিতে ভুট্টাটা চাষাবাদ করেছেন আমাদের যে স্পেন বাংলা এগ্রো কোম্পানি, তো এই ভুট্টাটা আপনার কাছে কেমন লাগতেছে? অনেক তো ভুট্টা চাষাবাদ করছেন, এটা একটা ব্যতিক্রম। আমি তো আসলে ভুট্টা আমাদের বাংলাদেশে যখন আসার পর থেকে আমি ভুট্টা চাষ করতেছি, কিন্তু যতগুলো ভুট্টা চাষ করছি তার মধ্যে এটা বিকল্প একটা জাত, একবার ব্যতিক্রম একটা জাত। একবারে ব্যতিক্রম। এবং তার সবচেয়ে ভালো জিনিস হলো যে সময়কালটা অনেক কম। আমি আসলে ধারণাও করতে পারিনি বা আমি পরিকল্পনাও করতে পারিনি যে এত দ্রুত এই গাছে ফুল ফল দুটাই আসবে। এবং বিশেষ করে একটা চমক সেটা হচ্ছে যে আপনার দেখা গেল যে 100-এর ভেতর 70 বা 75% গাছে আপনার দুটা করে মোচা আছে। তো আমি একটা জিনিস দেখতেছি 60% গাছে যদি দুটা করে মোচা আসে
তো একটা মোচার ধরেন যে আমাদের ওয়েট যদি 500 গ্রাম হয়, আর আপনার ওই গাছেরই অপোজিট যে মোচাটা আছে তা যদি 300 গ্রামও হয়, তাহলে আমি ধারণা করলাম যে আমার গাছ পিছে 800 গ্রাম আসবে। তো 800 গ্রাম যদি আসে, তাতে আমার লোকালি যে ভুট্টাগুলো আমরা চাষ করি তার চেয়ে এটা অনেক ফলন বেশি হবে। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এই ভুট্টাটা কেটে আবার অন্য একটা ফসল করতে পারবো। যেমন আমার এটা আপনার ওই যে দোসানা বেলে মাটি, আমি ইচ্ছা করলে এখানে পাট একটা ব্যবহার চাষ করতে পারবো, অথবা যদি আমি মনে করি যে আবার একটা নতুন করে হাইব্রিড কোনো ভুট্টার জাত লাগাইতে পারবো। এই ভুট্টা তুলে আমাদের এই ভুট্টা আবার দিতে পারবো। আচ্ছা, এখানে একটা বেনিফিট, এই ভুট্টা তুলে আবার এই ভুট্টা এইখানে আমার একটা বেনিফিট আসতেছে যে আমার একটা জমিতে 2 বার আমি চাষ করার পরেও আমি দেখা যাচ্ছে করতে পারতেছি, বড়টা করতে পারতেছি। যেহেতু আমাদের অনেক সময় আলু করে মানুষ বড়টা করে, তাহলে সেই হিসেবে এই ভুট্টাটা যেহেতু এক মাস সময় আছে, পরেও কিন্তু লেট বড়টা করা আমি বড় করতে পারবো। এই কারণে আমি মনে করতেছি যে আসলে সে এই ভুট্টাটা করা লাভজনক, আমরা লাভজনক অবস্থানে থাকবো। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যে এই আমাদের দেশি যে হাইব্রিড জাত ভুট্টাগুলো লাগাই, এটাতে আমরা চর্চা করি অনেক লেটে, 30, 35, 32 দিনের পরে আমরা হয়তো পরিচর্যাটা শুরু করি। কিন্তু এটা গজানোর পর থেকে আপনাকে পরিচর্যা শুরু করা লাগবে, তাহলে দেখা গেল যে আপনার ফলন আরো সুন্দর করানো। মানে অর্থাৎ হচ্ছে এই ভুট্টার যেহেতু জীবনকাল কম জাত, সেই হিসেবে আমাদেরকে শুরু থেকে নার্সিংটা ঠিক রাখতে হবে। নাহলে কিন্তু আমাদের হচ্ছে আমরা যে নর্মাল যে ভুট্টাগুলো জীবনকাল বেশি, কিন্তু আমাদের 130 দিন প্লাস, ওই জাতগুলোর মতো এটাকে আমরা চাষবাস করতে পারবো। এটাকে আপনার যত দ্রুত আপনি গজানোর পর থেকে যত দ্রুত এটাকে আপনার নিড়ানি থেকে শুরু করে আপনার সেচ দেওয়া বা আনুষঙ্গিক যে আমরা এগুলো ছোটখাটো স্প্রে করে রাখি, এটা আপনার শুরু থেকে করা লাগবে। তাহলে আপনার দেখা গেল যে দ্রুত আপনার গাছটা বাড়ি উঠবে এবং আপনার গাছের মোটা যে আছে সেটা বৃদ্ধি হবে। এই জন্য আমাদের এটা খুব দ্রুত ব্যবস্থা করতে হবে। আর আমি যেমন এই জমিটার বয়স আমার পুরোপুরি 35-36 দিন হয়ে গেছে, আমি এখনো কিন্তু এই জমিটাতে আপনার গোড় বাঁধি নেই, এখনো ঠিক মতো সার প্রয়োগ করি নেই। এই জাত কি একই জাত? না, এইটা আলাদা, এইটা আলাদা। এখানে আপনি এখনো মাটি বাঁধেন নাই, কিন্তু না, এই ভুট্টার ক্ষেত্রে আপনার আগে থেকে এই ভুট্টার ক্ষেত্রে লাগানোর আপনার ধরেন যে হলো যে গজাইছে আপনার 5 দিনের মধ্যে, তো 5 দিনের মধ্যে যদি গজানো শেষ হয়ে যায়, তাহলে আপনার দেখা গেল 6-7 দিন থেকে এটার কার্যক্রম শুরু করা লাগবে। চর্চা যেটা আছে 2 পাতা হওয়ার পর থেকেই আপনার কাটুই পোকা স্প্রে থেকে শুরু করে এগুলো দেওয়া শুরু করতে হবে। মানে অর্থাৎ হচ্ছে 2 পাতা যখন হয়ে গেল তখন থেকে আমার স্প্রে আমরা চলবে, বিশেষ করে কাটুই পোকা যেটা আমরা গাছে গোড়া কেটে দেয়, এক্ষেত্রে ওই পোকাটা কিন্তু আমরা সেক্ষেত্রে তারা কি বায়োপেস্টিসাইড ক্ষেত্রে ব্যবহার করবে না কেমিক্যাল করতে পারবো। কিছু আমাদের কিছু রিকমেন্ডেড আছে যেগুলো রেসিডুয়াল ইফেক্ট কম, সেগুলো আমরা এক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কোম্পানির যে পরামর্শগুলো আছে সেটাই তাদেরকে ফলো করতে হবে। সেই ক্ষেত্রে তাহলে আপনারা হচ্ছেন তাদের কন্ট্যাক্ট ফার্মিংয়ের মাধ্যমে আপনারা। তো প্রিয় চাষি ভাইরা, আপনারা জানতে পারলেন এই ভুট্টার একটা ব্যতিক্রম জাতের ভুট্টা এবং এর সুবিধা কৃষকের মুখ থেকেও আপনারা শুনতে পারলেন যে আসলে কৃষকরা কীভাবে এটা গ্রহণ করছে। তো যারা এরকম ভুট্টা চাষাবাদ করতে চান তারা স্পেন বাংলা একবার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে তাদের বিস্তারিত তথ্য দিয়ে দেবো। তো বড় যে বিষয়টা হচ্ছে যে এই ভুট্টাটার মার্কেট অ্যাক্সেসটা অনেক হয়তো চিন্তা ভাবনা করতে পারে যে আমাদের দেশে কিন্তু ইউটিউব পূর্বে আরও কিছু ভুট্টা জাত এসেছিল। এর আগে যেমন এসেছিল কালার কর্ন, রঙিন ভুট্টা, এগুলো খুব ছোটো ছোটো হতো ভুট্টারা, ওটাও এক্সপোর্টে যেত। ওটা আলাদা একটা নারায়ণগঞ্জে একটা আলাদা কোম্পানি ওটা কিনে নিত। আমাদের উত্তরাঞ্চলের বিভিন্ন এনজিওর মাধ্যমে কিন্তু ওটা করা হয়েছিল, যেমন গ্রাম বিকাশ কেন্দ্র থেকে শুরু করে আরও অনেক এনজিও। তো ওই কালার কর্নের বৈশিষ্ট্য হচ্ছে যেমন ভুট্টাটা ছোট, ওটা আবার পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আবার ওই ভুট্টাটা কিন্তু চাইলে পপকর্ন হিসেবেও বেঁচে খাওয়া সম্ভব। তো ওই ভুট্টাটা আবার ফলনও বেশি, মানে গাছ বেশিতে, মানে একটা গাছে অনেকগুলো মশা ধরতো, কিন্তু ওই জায়গাটা আবার শুকাই দিতে হতো। কিন্তু এই জায়গাটায় আমার কৃষকের যে সুবিধা পাচ্ছে সেটা হচ্ছে কাঁচায় বিক্রি করতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি ওজনটাও তারা বেশি পাচ্ছে। এই হিসেবে কিন্তু এটাতে কৃষকরা লাভবান হচ্ছে। আর ওই ভুট্টাতে যেটা ছিল ওটাতে কিন্তু ইল্ডটা কম আসতো, ওটাতে ফলনটা কম আসতো, আর এটাতে কিন্তু ফলনটা অনেক বেশি আসতেছে। নর্মাল ভুট্টা যেরকম ফলন আসতেছে কাছাকাছি কিন্তু এই ভুট্টাটাও ফলন আসতেছে, কিন্তু কাঁচা হিসেবে বিক্রিতে এতে ফলনের দামটা কিন্তু তারা কৃষকরাও লাভবান হচ্ছে এই ক্ষেত্রে।
তো যাই হোক, যারা এটা কিন্তু আমাদের দেশে একটা সম্ভাবনাময় জাত, এবং যেহেতু কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে যাচ্ছে এবং গ্যাপ প্রোটোকল মেনে সেটাকে এক্সপোর্ট করা হচ্ছে, তো আমাদের চাষিরা যদি এই গ্যাপ প্রোটোকলের যে বিষয়গুলো তারা যদি বুঝে এই ফলনটা করতে পারে, তাহলে কিন্তু তারাও সফল হবে। এবং আমাদের দেশে এই কোম্পানি, যে একটা কোম্পানি শুধু নয়, আমাদের দেশে আরও অনেক এরকম কোম্পানি গড়ে উঠবে, এবং আমাদের দেশটা এই ভুট্টা চাষাবাদের ক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে চলে যেতে পারবে। তো আমরা এটা খুবই আশাবাদী। এই চাষাবাদের ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিকভাবে সহযোগিতা করছে। আমি আমার ব্লকে আমার চাষিদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগের চেষ্টা করছি এই জাতটাতে কীভাবে তাদেরকে আর রোগ বালাই থেকে কীভাবে করা যায়, যদিও কোম্পানি তাদেরকে এখানে কিন্তু স্প্রে যে বিষয়টা আছে সেটা ইনশিওর করে রাখছে। তো যাই হোক, টেকনোলজি বিষয়টা সেটা আছে সেটা কিন্তু কোম্পানি থেকে ইনশিওর করা হয়, এবং কোম্পানির কিন্তু আমাদের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু এই পরামর্শমূলক কাজগুলো করছেন। তো যাই হোক, এটা কিন্তু একটা সম্মানময় জাত। যারা চাষাবাদ করতে চান, স্পেন বাংলা অ্যাগ্রোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের শুরু থেকে যে করতে হবে এটা না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। হয়তো বা আপনার 2 একর জমি আছে, আপনি 1 একরে করতে পারেন, অথবা 2 বিঘা জমি আছে, আপনি 1 বিঘাতে ট্রাই করে দেখতে পারেন কীরকম আপনার রেজাল্ট আসতেছে। তারপরে গিয়ে আপনি বাণিজ্যিকভাবে যে কোনো জাতের শুরুটা অল্প দিয়ে করাটা ভালো। সেই ক্ষেত্রে কৃষক কিন্তু লস হওয়ার সময়টা থাকে না। তো যদিও এখানে এক্সপোর্টের একটা বিষয় আছে, কন্ট্রাক্ট ফার্মিংয়ের একটা বিষয় আছে, এখানে কিন্তু আমাদের চাষির একটা নিশ্চিত থাকছেন। তো এই ক্ষেত্রে লাভবান হবেন আশা করছি। তো ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোডটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।